ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে জনমনে নানা হতাশা বিরাজ করছে। বিশেষ করে শতাব্দীর সবচেয়ে বড় গণঅভ্যুত্থানে ৩০,০০০-এর বেশি মানুষের অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ এবং ১৫০০-এর বেশি ছাত্র জনতার প্রাণের বিনিময়ে ক্ষমতায় বসা সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল তার অর্ধেকও বাস্তবায়ন না হওয়ায় চরমভাবে হতাশ মানুষ। কিন্তু নানা হতাশার মাঝেও কোনো কোনো ক্ষেত্রে সফলতার গল্পও রয়েছে। সম্প্রতি সেরকমই একটি বিরাট ঘটনা ঘটে গেছে, যার ফলে ২৪-এর গণঅভ্যুত্থান যেমন সফলতার পূর্ণতা পেয়েছে, তেমনি ফ্যাসিবাদের আমলে করা বড় ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮-তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, ২০২৪ অর্থাৎ গত বছরের ২২ জুন ভারত সফরে যান তৎকালীন স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ১২টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও দেশের সার্বভৌমত্ব বিরোধী চুক্তিটি ছিল রেল চুক্তি। ঘোষণা দেওয়া হয় আগামী মাস অর্থাৎ ওই বছরের জুলাই থেকেই পরীক্ষামূলকভাবে বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতীয় ট্রেন। বিগত ১৫ বছরে অবৈধ সরকার ভারতকে যা দিয়েছিল তা দেশটির কোনো রাজ্যও কেন্দ্রীয় সরকারকে দেয়নি, যেটা স্বীকার করে হাসিনা নিজেই বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা চিরজীবন মনে রাখবে। এর আগে জীবনের ঝুঁকি না নিলেও রেল চুক্তির পর বাংলাদেশের জনগণ বুঝে যায় দেশের সার্বভৌমত্ব আর থাকছে না। বাংলাদেশকে ভারতের করদ-রাজ্য বানানোর সর্বশেষ পেরেক এই রেল চুক্তি। বিশেষ করে তরুণ প্রজন্ম বুঝতে পারে স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাস বলছে তিস্তা প্রকল্পের মতো ভারত যা পরীক্ষামূলক বলে পরে তা স্থায়ী হয়ে যায়। বাংলাদেশের বুক চিরে চলবে ভারতীয় ট্রেন, যাবে দেশটির 7 সিস্টার্স হিসেবে পরিচিত ৭টি রাজ্যে। বুঝতে বাকি থাকে না, এই ট্রেনে ভারতীয় সৈন্য ও অস্ত্র যাবে। নিরাপত্তার নামে বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হবে ভারতীয় সেনা। তার কিছুদিন পর নীরবে বাংলাদেশ ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে, যেমনটা হয়েছে কাশ্মীর ও হায়দ্রাবাদের ক্ষেত্রে। দর্শক, তাই তো জনগণ সিদ্ধান্ত নেয় প্রয়োজনে বুকের উপর দিয়ে যাবে ভারতীয় ট্রেন, কিন্তু তারপরও রেল ট্রানজিট দেওয়া যাবে না। জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে লক্ষ কোটি জনতা। হাসিনার দিল্লি সফরের আগেই অর্থাৎ ওই বছরের ৫ জুন সরকারি চাকরিতে কোটাপ্রথা ফিরিয়ে আনার রায়কে কেন্দ্র করে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। ছোটখাটো কর্মসূচির মাধ্যমে পেরিয়ে যায় জুন। তার মধ্যেই ভারত সফর করে উল্লেখিত চুক্তি করেন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী। এরপর জুলাইয়ে শুরু হয় আন্দোলনের উপর দমনপীড়ন। মধ্য জুলাইয়ে তা ভয়ঙ্কর আকার ধারণ করে। পুলিশের নির্বিচার গুলিতে রাস্তায় ঝরতে থাকে একের পর এক তাজা প্রাণ। এরপর রক্তের সাগর পেরিয়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ তথা ৫ আগস্ট। হাসিনা পালিয়ে যায় ভারতে। দর্শক, ভারতের প্রতি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এবং ইউনূস সরকারের অনড় অবস্থানের কারণে অবশেষে সর্বনাশা সেই চুক্তি স্থগিত করেছে ভারত। যদিও দিল্লি যুক্তি দেখিয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তাজনিত কারণে এই প্রকল্প স্থগিত করা হয়েছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের ভয়াবহ প্রকল্প যে আর বাস্তবায়ন করা সম্ভব নয়, সেটা ভালো করেই আঁচ করতে পেরেছে ভারত। দর্শক, এই প্রকল্প এতটাই বিপজ্জনক ও সুদূরপ্রসারী ছিল যে এর মাধ্যমে বাংলাদেশের কৌশলগত সকল পয়েন্টে ভারতীয় ট্রেন যেতে পারত। তার মানে তাদের অস্ত্র ও সৈন্যও থাকত সেসব এলাকায়। ফলে ভারতের লেজ গুটানোয় আপাতত রক্ষা পেয়েছে দেশের সার্বভৌমত্ব। তাছাড়া যেহেতু ভারতের এই প্রকল্পকে কেন্দ্র করেই দেশের মানুষ জীবন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, সেহেতু এই প্রকল্প বাতিলের মাধ্যমে ২৪-এর সফল গণঅভ্যুত্থান পূর্ণতা অর্জন করেছে। তবে ভারত প্রকল্পটি বাতিল না করে স্থগিত করেছে,
এবং আশায় আছে যে পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন করবে। আবার আমাদের দেশের রাজনৈতিক দলগুলোও যেহেতু এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি যে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে করা স্বার্থবিরোধী চুক্তি বাতিল করবে, তাই আগামী দিনেও জনগণকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ হাফেজ।